দিনভর রোজা শেষে প্রথম ইফতার সারলেন মুসল্লিরা। এবারও জমজমাট চকের ঐতিহ্যবাহী বাজার, মুখরোচক খাবারের টানে দূর দূরান্ত থেকে ক্রেতা সমাগম। 400 বছর পুরনো ইফতারি বাজার চক বাজার আমাদের এদিকে এলেই পাবেন। চক বাজার ইফতারি না হলে যেন মনে হয় না যে আজকে ইফতারি হয়েছে। এতিম ও সুবিধা বঞ্চিতদের সাথে বিএনপির ইফতার। বিশ্বের সাথে একদিনে ঈদ রোজা পালন সম্ভব কিনা ওলামায়ে মাশায়েখদের আলোচনার আহ্বান তারেক রহমানের। টিএসসিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের গণ ইফতার, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অপরাজনীতি প্রতিহতের ঘোষণা। বাজারে সোয়াবিন তেলের সংকট, হঠাৎ করেই দাম বেড়েছে বেগুন, শসা, লেবুর। ভোক্তা অধিকারের লোক দেখানো তদারকি। রমজানের আগে যদি তদন্ত করতো তাহলে রমজানের মধ্যে তেলটা পাওয়া যেত। রমজান তো 30 দিনের, তো যদি 21 দিন কমিটিতে চলে যায় তা আমার মনে হয় না যে এত বড় টাইম এত লেন্দি করা উচিত হবে সরকারের। আবু সাইদ হত্যার 7 মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসা থেকে 2.5 কোটি টাকা জব্দ। ক্যাডার বৈষম্য ও 12 কর্মকর্তাকে বরখাস্তের প্রতিবাদে 25 ক্যাডারের কর্মবিরতি। 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বরখাস্ত বিষয়গুলো প্রত্যাহার করা, তাদের যৌক্তিকভাবে দাবিগুলো সমাধান করা, এ বিষয়ে আমাদের সকলের আমরা একমত। যদি আমাদের এই সমস্যার সমাধান না হয় আমরা প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সারাদিন সিয়াম সাধনার পর অপেক্ষা মাগরিবের আজানের। বছরের প্রথম রোজা শেষে ইফতার মুখে নিলেন রোজাদাররা। সারাদিন অভুক্ত থেকে ইবাদত বন্দিগির পর সম্মিলিতভাবে ইফতার গ্রহণের যে শিক্ষা, তা যেন সমাজে ছড়িয়ে পড়ে, এই প্রত্যাশা সকলে। মাহে রমজান মানেই সারাদিন রোজা রেখে খাবার ও জৈবিক চাহিদা থেকে বিরত রেখে মহান রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করা। তাই তো রমজান এলেই চারদিকে প্রশান্তির সুবাতাস খেলা করে। যারা খানিকটা অবসর পান তারা বেশিরভাগ সময় কাটান মসজিদে। নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, হাদিসের কিতাবগুলো দেখা কিংবা এক মনে দোয়া ও তসবিহ পাঠ। সময়টা খুব মনটা সবারই নরম হয়ে যায়। আল্লাহ বিল্লাহ জিকির আজগার করলাম, আল্লাহর কাছে ফানা চাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এই সূরাটা পড়ি। আসরের ওয়াক্ত যতই শেষের দিকে গড়ায়, বাইতুল মোকাররম মসজিদে বাড়তে শুরু করে মুসল্লিদের ভিড়। উদ্দেশ্য জাতীয় মসজিদে প্রথম ইফতার করে মাগরিবের নামাজ আদায়। ইফতারের আগে যে দোয়াগুলো করা হয় এটা আল্লাহ পাক সবসময় কবুল করে থাকেন। রোজা থেকে ভালোই লাগছে, আর ইফতারের জন্য একটু আনন্দময়ই লাগছে। ইফতারের সময় ঘনিয়ে এলেই বড় পাত্রে কয়েকজন মিলে ছোলা, মুড়ি, বিভিন্ন প্রকারের ভাজা পোড়া নিয়ে বসে পড়েন। কেউ কারোর ছেড়ে না, সবাই একসাথে বসে ইফতার করতেছে, নবীর সুন্নাত আদায় করছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি যে আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমাদের গুনার শেষ নাই, ধরলে গেলে গুনাহ খালি গুনাই। আজানের ধ্বনি শুনলেই বিসমিল্লাহ বলে সারাদিনের রোজা ভাঙেন মুসল্লিরা। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে গ্রহণ করেন খাবার। আল্লাহ মহান, আজকের দিনটা খুব সুন্দর গেছে, ভালো গেছে। প্রথম মাহে রমজান আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। আল্লাহ যেন ইফতারগুলো কবুল করে। এরই মধ্যে সময় হয়ে যায় মাগরিবের নামাজের। সারিবদ্ধ জামাতে দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়ার মাধ্যমে পরিপূর্ণতা পায় সারাদিনের সিয়াম সাধনার। এত মানুষের সাথে ইফতারি করা এবং এত বড় জামাতে নামাজ পড়ার আনন্দই আলাদা। যেন আল্লাহ আমাদেরকে সমস্ত হিংসা, হানাহানি, বিদ্বেষ থেকে আমরা আল্লাহর কাছে যেন পানা চাই এবং তার যেন পর উন্নতির দিকে ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। সবার চাওয়া রমজানের সবকটি রোজা যেন আমলের সাথে আদায় করতে পারেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইফতার বাজারের 350 বছরের ঐতিহ্য পুরান ঢাকার চক বাজারে। প্রতি বছর সেখানকার ইফতারের অপেক্ষায় থাকে রোজাদাররা। যথারীতি রমজানের প্রথম দিনেই জমে ওঠে চকের ইফতার বাজার। পরিবারের সবার জন্য ইফতার সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে রাজধানীর চক বাজারে ভিড় করেছেন মানুষ। তবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ ছিল ক্রেতাদের।
রমজান মাসে রাজধানীর চকবাজার ক্রেতাদের আকৃষ্ট করতে চলে এমন হাকডাক যে বিক্রেতা যত আয়োজন করে ডাকতে পারেন সেদিকেই চোখে পড়ে ক্রেতাদের ভিড়। এবছর প্রথম রমজানেও ঘটেনি ব্যতিক্রম। দুপুর থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে গমগম করে চকবাজারের ইফতার মার্কেট। বরাবরের মতোই আছে বড় বাপের পোলায় খায়, আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, বটি কাবাব, শামি কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট সহ বাহারি সব ইফতার সামগ্রী। খাসির পায়া হলো আপনার 1150 টাকা, হাঁস আছে 1400 টাকা, কবুতর 250 টাকা, মুরগি আছে 400 টাকা, 350 টাকা, কোয়েল পাখি 80 টাকা। চিকেন পরোটা পাওয়া যায়, বিফ পরোটা পাওয়া যায়, প্লেন পরোটা পাওয়া যায়, সাই পেস্তা বাদামি শরবত পাওয়া যায়। 400 বছর পুরানো ইফতারি বাজার চকবাজার আমাদের এদিকে এলেই পাবেন। আমরাই একমাত্র বিক্রি করতে বড় বাপের পোলা। ক্রেতাদের অনেকে বলেন এখান থেকে ইফতার কেনা পুরান ঢাকার মানুষের পারিবারিক ঐতিহ্য। একই সাথে দূর দূরান্ত থেকেও ইফতার কিনতে আসছেন মানুষ। বাবাকেও দেখেছি আমাদেরকে হাতে করে নিয়ে গেছে এখান থেকে ইফতারি। আম্মা বসেছিল, তো এখন আমার গিন্নি বসে থাকে যে কখন ইফতারি নিয়ে যাবো, বোন বসে থাকে। চকবাজার ইফতারি না হলে যেন মনে হয় না যে আজকে ইফতারি হয়েছে বা আজকে রমজানটা পরিপূর্ণ হয়েছে। এখানে আমরা কোনো লাভ করার জন্য কিন্তু বসছি না, আমরা বসছি হচ্ছে এটা জাস্ট একটা আমাদের আনন্দ, আমাদের মুরব্বীদের পরম্পরা। তবে গেলবারের তুলনায় দাম কিছুটা বেড়েছে বলেও অভিযোগ আছে ক্রেতা সাধারণের। বিক্রেতাদের দাবি আগের দামেই বিক্রি করছেন তারা। মানে দ্রব্যমূল্য দামের বৃদ্ধি, এই জন্য জিনিসের দামও একটু বেশি তুলনামূলক বেশি দাম যা আগের মতোই দাম বাড়েনি, যেমন আছে তেমনই। গত বছর থেকে 10 টাকা ডিফারেন্স, আগের মতনই সেম। এতে খাসির লেগে গেছে 300 টাকা, দুধনান 60 টাকা গত বছরে বেচে এবছরে বিক্রি করতেছি। প্রথম দিন অনুযায়ী অনেক ভালো বিক্রি, বেচা বিক্রি ভালো চলতেছে। রমজান মাস জুড়ে এমন জমজমাট থাকবে ইফতার বাজার, আর দাম হবে কিছুটা সহনীয়, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশের মানুষ রমজান ও ঈদ উদযাপন করতে পারে কিনা এ নিয়ে দেশের ওলামায়ে মাশায়েখদের আলোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। রমজানে প্রথম দিনে এতিম ও ওলামায়ে মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ঢাকার কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা। বিএনপির এই ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রমজানের শিক্ষা সবার পাশে দাঁড়াতে হবে। রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। ইফতার মাহফিলে সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ একই সময় রমজান ও ঈদ উদযাপন করা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে দেশের ওলামা মাশায়েখের প্রতি আহ্বান জানান তিনি। জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন, একটা গোষ্ঠী আলেমদের সাথে বিএনপির বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকমই একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতারা দিয়ে যাচ্ছে। কারাবরণের আগ পর্যন্ত এই দিনটিতে এতিমদের সাথে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনুরোধ করছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে এই ইফতারে অংশ নেন হাজারো শিক্ষার্থী। ইফতারে মেয়েদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা। বিগত সময়ে ইফতারের মতো আয়োজনে ছাত্রলীগ হামলা করেছে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলছেন, গণ ইফতারের মতো এমন কর্মসূচি অব্যাহত থাকবে ভবিষ্যতেও। রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠের এই ইফতারে অংশ নেয় হাজারো শিক্ষার্থী।
দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উন্মুক্ত পরিবেশে একসাথে ইফতার করতে পেরে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই যে টিএসসির একটু খোলা প্রান্তরে আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে জন ইফতার কার্যক্রম চলছে, প্রত্যেকের মুখে একটা হাসি আছে। সবাই একসাথে এসে ইফতার করতেছি, এটা আমি খুব ভালোভাবে সেলিব্রেট করতেছি। গত বছরের এই দিনেও টিএসসির বুকে দাঁড়িয়ে একটা মুক্ত ইফতার পার্টির আয়োজন করাও ছিল অসম্ভব ব্যাপার। সেখান থেকে আমরা বের হতে পেরেছি এবং বের হয়ে আজকের যে অনুষ্ঠান আমাদের এখানে, আমরা সত্যি কৃতজ্ঞ। আমাদের আজকে যে ধারণা ছিল, যে অংশগ্রহণের ধারণা ছিল, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি উপস্থিতি। আমরা আশা করছি সবাই আমরা মিলেঝিলে আমরা প্রথম ইফতার একসাথে গণ ইফতার সেটি পালন করব। টিএসসির মাঠে সবসময় নারী পুরুষ একসাথে ইফতার করলেও এবার দেখা গেছে কিছুটা ভিন্নতা। আলাদা বসার ব্যবস্থা ছিল মেয়েদের জন্য। আয়োজকরা জানান তাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এমনটা করা হয়েছে, তবে ছিল না বাধ্যবাধকতা। আলাদা করে রাখা হয়েছে, যা অনেকে আছেন যে একসাথে কমফোর্ট ফিল করেন না, তারাও যাতে এখানে এসে কমফোর্ট ফিল করেন তাদের জন্য মূলত আলাদা করে রাখা হয়েছে। আপনারা কিন্তু পিছনের দিকে দেখবেন যে নারী পুরুষ একসাথে সেখানে ইফতার করেছে। আমরা যাতে এখানে স্পেসিফিক জায়গায় রেখেছি যেখানে যারা কমফোর্ট ফিল করেন না, শুধুমাত্র তাদের জন্য, তারা যাতে এখানে কমফোর্টলি তাদের ইফতারটা করতে পারে। এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার ভিত্তিতে এটুকুনি করা হয়েছে। আমাদের মতো যেমন মেয়েরা রয়েছে, তেমনি আমাদের অনেক আপুরা আছেন, হিজাবি আপুরা আছেন, যারা হচ্ছে যে প্রকাশ্যে চাননি যে সবার সাথে একসাথে মিলে ইফতার করতে। আমরা এটিও বলেছিলাম যদি কোনো নারী চায় তাহলে পুরুষদের সাথে গিয়ে ইফতার করতে পারে। বিগত সময়ে ইফতারের মতো আয়োজনগুলো বাধাগ্রস্ত হয়েছে অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। জানান গণ ইফতারের মতো এমন কর্মসূচি অব্যাহত থাকবে ভবিষ্যতেও। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল, সিট বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে অপরাজনীতির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সেই অপরাজনীতি প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় পতাকা উত্তোলন দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। ছাত্র সংগঠনগুলো অতীতে অপসংস্কৃতির চর্চা করত এমন অভিযোগ এনে আবু বাকের দাবি করেন গণতান্ত্রিক ছাত্র সংসদে 52 থেকে 24 সকল গণ আন্দোলনের চেতনা ধারণ করেই এগিয়ে যাবে। সয়াবিন তেলের বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিশ্রুতি দিয়েও যোগান পরিস্থিতি স্বাভাবিক করেননি উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। যদিও 2 মাস আগে থেকেই দোকানিরা অভিযোগ করে আসছিলেন সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর পায়তারা চলছে। বাজার তদারকিতে এসে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। যদিও এই ঘোষণায় হতাশ হয়েছেন ক্রেতারা, বলছেন বাড়তি মুনাফা লুটে নিতে ব্যবসায়ীরা আরও কিছু সময় পেল। গেল জানুয়ারির শুরুতেই বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দেয়, কমতে থাকে যোগান, খুচরা দোকানে বেড়ে যায় দাম। তেলের যোগান ও মূল্য পরিস্থিতি দেখতে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সাথে ছিলেন দোকান মালিক সমিতি এবং ক্যাবের নেতারা। দোকানি ও ডিলাররা জানালেন উৎপাদক প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না, বরং তেলের সাথে জুড়ে দিচ্ছে আটা, ময়দা, পোলাওয়ের চাল কেনার শর্ত। গতকালকে আমার কাছে তেল থাকলে আমি বেচতে পারতাম 5000 পিস, 1 কার্টন তেল দিয়ে আমি বিগত কয়েকদিন ধরে পাচ্ছি না। 1 কার্টন পাচ্ছি, কালকে 1 কার্টন দিয়েছি, 1 কার্টন রাত্রে বিক্রি হয়ে গেছে, আর এটা পাইছে এটা আছে। সোয়াবিন তেল পাইতেছে না, তার জন্য আবার এটা নেয় যাদের প্রয়োজন হয় আর কি। ওরা তো আমাদের ডেলি 8 টন দিবে, আর বেশি দিতে পারবে না, এই কথা তো এটা। আপনার চাহিদা মতো তেল তারা দিতে পারছে না। যোগান সংকটের কারণ জানতে ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জলিলের নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। মহাপরিচালক জানালেন বাংলাদেশ ব্যাংক, উৎপাদক সমিতি ও বন্দরের প্রতিবেদন পর্যালোচনা করে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টের, হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআরের তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। কমিটি গঠনের ঘোষণাকে ব্যবসায়ীদের জন্য বাড়তি সুযোগ প্রদান হিসেবে দেখছেন ক্রেতারা। বলছেন আরও আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
ডিসি সাহেব এসে বললো যে 21 দিন পর একটা তদন্ত রিপোর্ট দিবে। তো 21 দিনের মধ্যে আমাদের রমজান শেষ হয়ে যাবে। তো এগুলো হাস্যকর ব্যাপার সৃষ্টি করতেছে ওনারা আমাদের আসলে হয় পাগল ভাবতেছে, নয় আমাদেরকে নিয়ে একটা খেলাধুলা করতেছে। রমজানের আগে যদি তদন্ত করতো তাহলে রমজানের মধ্যে তেলটা পাওয়া যেত। রমজান তো 30 দিনের, তো যদি 21 দিন কমিটিতে চলে যায় তা আমার মনে হয় না যে এত বড় টাইম এত লেন্দি করা উচিত হবে সরকারের। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, উচ্চ মূল্যে স্থির শসা ও লেবু। ভোক্তা অধিকার বলছে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। 12 মাসে সবজি ফলে না, 12 মাসে যেহেতু ফলে না, সবজির একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়। যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজান মাস জুড়েই রাজধানীর বাজারগুলোতে অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকারের 10টি টিম। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। বিকেলে রাজধানীর মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দাবি করেন গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল। সিন্ডিকেটের অবধিবার না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে। এটাও আপনাকে বলতে হবে যে যদি এই অভিযান না চালায় যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো আরও ভালো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত নৃশংসতা যথাযথভাবে নথিভুক্ত করার গুরুত্ব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাক্ষাতে একথা বলেন তিনি। বলেন, দেশ জনগণের বিরুদ্ধে সংগঠিত সব নৃশংসতার সঠিক নথিভুক্ত করা প্রয়োজন। এ সময় লুইস জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক 5 মার্চের 55তম অধিবেশনে এই প্রতিবেদন নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর কাছে বিস্তারিত তুলে ধরবেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সলহেম। সাক্ষাতে নরওয়ের পরিবেশ মন্ত্রী বলেন, নবায়নযুক্ত জ্বালানি ও কার্বন বাজারে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা জানান, সরকার সৌর বিদ্যুৎ প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগকারীদের বাংলাদেশে সৌর প্যানেল তৈরির কারখানায় স্থানান্তরে আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় 7 মাস পর মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ঘটনায় রংপুরে দায়ের হওয়া অন্য 2 মামলায় গ্রেফতার 4 আসামিকে আগামী 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সংক্রান্ত প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে এই নির্দেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 16 জুলাই 2024 শিক্ষার্থীদের আন্দোলন দমনে ছাত্রলীগের সাথে মাঠে নামে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীও। মুহুর্মুহুর গুলি আর রাবার বুলেটের মুখে সেদিন এভাবেই 2 হাত প্রসারিত করে বুক চেতিয়ে দাঁড়িয়ে যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের গুলিতে আবু সাঈদের শহীদ হবার ভিডিও যমুনা টেলিভিশন সহ গণমাধ্যমে প্রচারের পর শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো রূপ নেয় ছাত্র জনতার গণ আন্দোলনে, যাতে পতন হয় শেখ হাসিনা সরকারের। এ ঘটনায় রংপুরে 2টি মামলা হলেও চলতি বছরের 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 25 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আবু সাঈদের পরিবার। রোববার সকালে মামলাটি আমলে নিয়ে এই ঘটনায় গ্রেফতার থাকা 2 পুলিশ সদস্য সহ 4 জনকে আগামী 9 এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রংপুরের ব্যাপারে তদন্ত আমাদের অব্যাহত ছিল এবং রংপুরে যেহেতু 2টো মামলা হয়েছে, একটা হচ্ছে পুলিশ বাদী হয়ে করেছে আর একটা তো তার ভাই করেছে। যেহেতু পুরো ঘটনার তথ্য প্রমাণাদি আমাদের হাতে চলে এসেছিল, সেজন্য আমরা খুব বেশি ওয়ারিড ছিলাম না রংপুরটাকে নিয়ে। আমরা অন্যান্য ঢাকার যে নিষ্ঠুরতার ঘটনাগুলো সেগুলোর ব্যাপারে বেশি মনোযোগী ছিলাম। মামলাটির তদন্ত কাজও এ মাসের মধ্যে শেষ হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। প্রতিবেদন জমা দেয়া হতে পারে 9 এপ্রিল। হুকুমদাতা হিসেবে প্রতিবেদনে উঠে আসবে শেখ হাসিনার নাম। আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা
যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনও চলতি মাসের মধ্যে জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। চূড়ান্ত দফার কাজ চলছে, আশা করছি এই মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হয়তো এই মাসে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসা থেকে প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান দুদকের ডিজি আক্তার হোসেন। তিনি জানান তার অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালিয়ে এই টাকা জব্দ করা হয়। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় গত বৃহস্পতিবার অভিযান চালায় যৌথ বাহিনী। দুদকের টিমের সহায়তায় তল্লাশি চালিয়ে দুটি লাগেজে পাওয়া যায় 2,42,50,000 টাকা। সেই দিনই উদ্ধার করা টাকা আনা হয় দুদকের প্রধান কার্যালয়ে। সেই টাকা রোববার দুটি ট্রাঙ্কে সিলগালা করে জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। মহাপরিচালক জানান সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানও করছে দুদক। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসাব জব্দ করেছে। স্থগিত করা হয়েছে সাইফুল আলমের স্ত্রী ও সন্তানের ব্যাংক হিসাব ও ব্যবসায়িক অ্যাকাউন্ট। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। ব্রিফিংয়ে জানানো হয় 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এস.টি. ইমামের ছেলে তানবীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 30,65,00,000 টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে একটি মামলা রুজু হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয় এদিন। নিয়োগ সংক্রান্ত জাল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ক্যাডার বৈষম্য নিরসন ও 12 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারের সদস্যরা। এর অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশও করেছেন তারা। আগামী 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা। ক্যাডার বৈষম্য নিরসন ও 12 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দেশব্যাপী কর্মবিরতি। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে জড়ো হন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ছিলেন মাউসির ডিজি ও পরিচালকও। একই কর্মসূচি সারা দেশে পালন করেছে প্রশাসন ছাড়া 25 ক্যাডারের সদস্যরা। এ সময় বন্ধ ছিল দপ্তর ও অধিদপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম। আন্দোলনকারীরা বলছেন বৈষম্য নিরসনে জুলাই গণ অভ্যুত্থান হলেও প্রশাসন ক্যাডার ছাড়া বাকি সব ক্যাডারের সদস্যরা পদোন্নতি, বেতন ভাতা সহ নানা ক্ষেত্রে এখনও বঞ্চিত। প্রায় 60,000 কর্মকর্তার বঞ্চনা জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টেও উঠে আসেনি বলে অভিযোগ তাদের। জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশের মধ্যে জনস্বার্থ, জবাবদিহিমূলক রাষ্ট্র বা এই দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কোনো দিক নির্দেশনা নেই। সবটুকুই রয়েছে প্রশাসন ক্যাডারকে আরও কিভাবে ক্ষমতায়ন করা যায় সেই সুপারিশ। বৈষম্যের শিকার আমরা, তারপর আন্তঃক্যাডার বৈষম্যের যেটা অন্যতম বিষয়, তারপর আমাদের ক্যাডাররা সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার। আন্দোলনকারীরা জানান ক্যাডার বৈষম্য নিয়ে ফেসবুকে লেখালেখির কারণে শিক্ষা ক্যাডারের 6 জন সহ 12 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অথচ একই অভিযোগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে থাকলেও তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অ্যাডমিন ক্যাডারের 100-র উপরে ব্যক্তি তারা অশালীন ভাষায় ফেসবুকে লেখালেখি করেছে, যার 22 জনের ডকুমেন্ট আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার থেকে খুব সামান্য লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের 12 জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে, যেহেতু তারা ক্ষমতায় আছে। এই সাময়িক বরখাস্ত বিষয়গুলো প্রত্যাহার করা
তাদের যৌক্তিকভাবে দাবিগুলো সমাধান করা এ বিষয়ে আমাদের সকলের আমরা একমত। বরখাস্ত প্রত্যাহার ও বৈষম্য নিরসনে নীতি নির্ধারকদের সাথে আলোচনার পাশাপাশি কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন তারা। আমরা মৌখিকভাবে কথা বলেছি, তারা কি বলেছে না সেটা নিয়ে আমরা আবার আলাপ করব, আমরা আলাপ করার জন্যই যাবো আর কি। যদি আমাদের এই সমস্যার সমাধান না হয় আমরা প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আন্দোলনকারীদের আশা, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশে এখন মোট ভোটার 12,37,32,274 জন। ভোটার বেড়েছে 1.54 ভাগ। 2024-এর হাল নাগাদ তালিকা চূড়ান্ত করে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে ভোটার দিবসে র্যালি করে সিইসি এম নাসির উদ্দিন বলেন, ভোটে সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য সেটা ভালো হয় না। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ হতে হবে। সিইসি জানান, ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম চলমান আছে। জুন নাগাদ আরেকটি তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে নিশ্চিত নয় কমিশন। আওয়ামী লীগের আমলে দেশে আলেম ওলামারা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। তাদের দিয়ে জেলখানা ভর্তি করা হতো, দেশের রাজপথে চোর ডাকাতরা ঘুরে বেড়াতো বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুরে এতিম আলেম ওলামাদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। বলেন, নিজের হাতে আইন তুলে নিলে সমাজে আইন শৃঙ্খলা ফিরবে না। বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এতিম আলেম ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই, আল্লাহু আকবার, আমরা সম্মানিত হয়েছি। বক্তব্যের শুরুতে জামাত আমির নিজের জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। আপনি আল্লাহর সেই ফিরিস্তা কিনা বলেই আমি কাঁদতে শুরু করলাম। আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়ি এনে আমার পায়ে লাগাইতাম, হাতের হ্যান্ড কাপ এনে আমার হাতে পরাতাম। আওয়ামী লীগের শাসনামলে এদেশে আলেম ওলামাদের সবচেয়ে বেশি অপদস্থ করা হতো বলে অভিযোগ করেন তিনি। বলেন, শেখ হাসিনার সরকার জেলখানা ভর্তি করত আলেমদের দিয়ে, অথচ দেশের রাজপথে চোর ডাকাতরা ঘুরে বেড়াতো। এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। ধর্ষক, চোর, বাটপাট, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। এ সময় জামাত আমির বলেন, বাংলাদেশ 91% মুসলমানের দেশ হলেও অন্য ধর্মের সবার সাথেই ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে হবে। এদেশে কোনো শ্রেণী, গোষ্ঠী বা সম্প্রদায় আতঙ্কে থাকবে না। যারা মুসলমান না তারাও আল্লাহর বান্দা, তারাও আশরাফুল মখলুকাতের অংশ, সে আল্লাহর দরবারে দায়বদ্ধ। কোনো শ্রেণী, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99% কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে নতুন সব পোশাকে সেজে উঠেছে ফ্যাশন হাউসগুলো। ঝুট ঝামেলা ছাড়া বাজার সারতে রমজানের শুরুতেই কেনাকাটা শুরু করেছেন অনেকে। গরমের কথা মাথায় রেখে আরামদায়ক পোশাকের দিকে ঝুঁকছে সবাই। প্রাধান্য পাচ্ছে হালকা রং। শুরু রহমতের মাস রমজান। 1 মাস সিয়াম পালনের পর ঈদ আনন্দ। তবে এরই মধ্যে ঈদের পোশাকে সেজে উঠেছে ফ্যাশন হাউসগুলো। রমজানের শুরুতেই জমে উঠেছে কেনাকাটা। এবার ঈদুল ফিতর চৈত্র মাসে, তাই সুতি ও আরামদায়ক কাপড়ে ক্রেতারা খুঁজছেন স্বস্তি। আমি সবসময় সিম্পল ড্রেস ক্যারি করি, এই জন্য সিম্পলই ভালো লাগে, মানে কটন উপরে। যে পাকিস্তানিগুলো আছে না, সুতি প্লাস আপনার কোটি পাঞ্জাবি দেখতেছি আর কি, খুঁজতেছি একটু মানে ডিফারেন্স লুকটা, যেন আনকমন ড্রেস পাই আর কি। এই জন্য কেনাকাটির জন্য প্রথম দিকে আর কি বিভিন্ন মার্কেটে ঘুরে দেখতেছি। বিশেষ করে অবশ্যই সুতিটাকে বেশি প্রেফার করছি, কারণ হচ্ছে আপনার এখন গরম পড়ে গেছে, ঠিক আছে। বাচ্চাদের জন্য মানে শর্ট হাফ হাতা জিনিসগুলোকেই বেশি প্রেফার করছে। হাল আমলের ট্রেন্ডের কথা মাথায় রেখে রেডিমেড পার্টি ওয়্যারের দিকে ঝুঁকছেন নারীরা। পাশাপাশি পুরুষদের নকশা করা পাঞ্জাবি ও প্রিন্টের শার্টের চাহিদা বেশি। আগেভাগেই শিশুদের পোশাকও কিনে ফেলছেন অনেকে। সেক্ষেত্রে বাবা মায়ের প্রথম পছন্দ শিশুর আরাম।
কমফোর্টটা আগে দেখবো, যে যেটা পরে আমি কমফোর্ট ফিল করব আর বাবু যেটা পরে শান্তি পাবে ওইটাই। বাবুদের জন্য কমফোর্টেবল যেটা হচ্ছে বেস্ট চয়েস হচ্ছে সুতির মধ্যে, যেহেতু সামনে গরম চলে আসছে। আর আমাদের জন্য আসলে দেখা হচ্ছে, এখনো নেওয়া হয়নি। এবার তো অবভিয়াসলি প্রেফার করছি একটু পার্পল কালারের ট্রেন্ডটা আসছে, সেটার ভিতরে জামদানি বা কাতানের ইচ্ছা, বেবিদেরকেও এরকম দেওয়া হচ্ছে। শার্টের যে ডোবি কটনটা আছে এটা বেশি প্রায়োরিটি পাচ্ছে আমাদের। আর কালারফুল ক্যাজুয়াল শার্টের মধ্যে কালারফুল প্রিন্টেড যে শার্টগুলো, এগুলোর ভেরিয়েশন অনেক বেশি এবার আমাদের। মেয়েদের যে সালোয়ার কামিজ, আপনার যে সালোয়ার কামিজগুলো আছে একটু আপনার কালারফুল প্রোডাক্টগুলো খুব বেশি প্রায়োরিটি পাচ্ছে। বিক্রেতারা বলছেন এবারের কালেকশনে গুরুত্ব পেয়েছে আবহাওয়া ও ফ্যাশনের মিশেল। ঊর্ধ্বমুখীর বাজারে দাম ও ক্রেতার সাধ্যের মধ্যে। ভ্যাটের একটা বিষয় আছে, যেখানে গত বছরের চেয়ে একটু ভ্যাটের বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি মানে যতটা কমে রাখা যায় ততটাই করেছি, এবং কাস্টমার কেনার সাধ্যের মধ্যে থাকবে। সবচেয়ে হিট কালেকশন বর্তমানে হচ্ছে গিয়ে বাচ্চাদের, প্রথম শুরু থেকে বাচ্চাদের কিছু গর্জিয়াস ড্রেস আছে। তারপরে আপনার যে পাঞ্জাবি দেখছেন, কিছু গর্জিয়াস আপনার পাঞ্জাবি আছে। এবার আমাদের চলছে পাকিস্তানি আর হলো গিয়ে ইন্ডিয়ান কিছু কাটচুপি কাজ গর্জিয়াস, আর সেখানে পাশাপাশি আমাদের রেডিমেড কিছু খুব সুন্দর গর্জিয়াস, এগুলো ভালো চলছে। বেশিরভাগ ঈদ কালেকশনই পৌঁছেছে ফ্যাশন হাউসগুলোতে। রমজানের মধ্যে নিত্য নতুন আরও পোশাকে সেজে উঠবে আউটলেটগুলো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।